ওকে, এখন আমাদের ক্লাস হচ্ছে ট্রান্সফর্মার নিয়ে। ট্রান্সফর্মার কি? সবার প্রথমে ট্রান্সফর্মার হচ্ছে একটা ইলেকট্রনিক যন্ত্র বা বৈদ্যুতিক যন্ত্র। আচ্ছা, প্রাথমিক অবস্থায় সংজ্ঞাটা দিয়ে নেই। ডেফিনেশন ডেফিনেশনের ভিতরে যেটা পড়ে, যে যন্ত্রের সাহায্যে পর্যাবৃত্ত উচ্চ বিভবকে, আচ্ছা এটা হচ্ছে সংজ্ঞা, যে যে যন্ত্রের সাহায্যে পর্যাবৃত্ত উচ্চ বিভবকে নিম্ন বিভবে অর্থাৎ হাই ভোল্টেজকে লো ভোল্টেজে পরিণত করা হয়, হাই ভোল্টেজকে লো ভোল্টেজে পরিণত করা হয়, এবং যে যন্ত্রের সাহায্যে পর্যাবৃত্ত হাই ভোল্টেজ বা উচ্চ বিভবকে নিম্ন বিভবে পরিণত করা হয় এবং পর্যাবৃত্ত নিম্ন বিভবকে আবার লো ভোল্টেজকে পরিণত করা হয় হচ্ছে হাই ভোল্টেজে, সেই যন্ত্রকে বলা হয়ে থাকে ট্রান্সফর্মার। সহজভাবে, যে যন্ত্রের সাহায্যে পর্যাবৃত্ত হাই ভোল্টেজকে লো ভোল্টেজে এবং একইভাবে লো ভোল্টেজকে হাই ভোল্টেজে পরিণত করা হয় তাকে বলা হয়ে থাকে ট্রান্সফর্মার। তো আমরা বুঝতে পারতেছি ট্রান্সফর্মার আসলে ট্রান্সফর্ম করে কিকে, হাই ভোল্টেজকে লো ভোল্টেজে, লো ভোল্টেজকে হাই ভোল্টেজে ট্রান্সফর্ম করে বা রূপান্তর করে। ওকে, আচ্ছা, এখন ট্রান্সফরমারের ডেফিনেশন জানলাম, আমরা এটার গঠন জানবো, গঠন এবং কার্যপ্রণালী। গঠন, আচ্ছা আমরা এখন ট্রান্সফরমারের গঠন দেখব। ট্রান্সফরমারের কেন্দ্রে থাকে হচ্ছে আর্মেচার। আর্মেচার কি? আর্মেচার হচ্ছে কতগুলো লোহার পাত, পাতলা পাত পরস্পর, এটা একটা লোহার পাত আঁকি আঁকি আমি, এই একটা পাত, এই লোহার পাত, এটা হচ্ছে লোহার দিয়ে তৈরি, এবং এই পাতলা পাতের নিচে একইভাবে আরও অনেক পাত এরকমের থাকে। তো এই পাতের উপরে সলিনয়েডের মতো করে তারকে পেঁচিয়ে দেওয়া হয়। একটা তার এভাবে নেওয়া হলো, এই এবার নিচ থেকে উপর, আবার নিচে, উপর থেকে নিচে, এবং এই তার, এবং এটাকে যুক্ত করা হয় একটা এসি তড়িৎ উৎসের সাথে। এসি তড়িৎ উৎস, এসি বা তড়িৎ, দিক পরিবর্তী তড়িৎ উৎস। ওকে, এটাকে বলা হয়ে থাকে হচ্ছে, আমরা এটাকে আর একটু নিচের দিকে দেই, এটাকে, এই অংশটাকে বলা হয় হচ্ছে মুখ্য কুণ্ডলী। এই কুণ্ডলীটাকে বলা হয় মুখ্য কুণ্ডলী, মুখ্য। এবং এই পাশে অর্থাৎ যেটা গৌণ কুণ্ডলী, যেই কুণ্ডলীর সাথে দিক পরিবর্তী তড়িৎচালক শক্তি ব্যবহার করা হয় তাকে বলা হয়ে থাকে মুখ্য কুণ্ডলী। এবং এই পাশে গৌণ কুণ্ডলীতে কি করা হয়, একইভাবে সলিনয়েডের মতো করে তার পেঁচানো হয়, কিন্তু একটু ঘন করে, এটার থেকে বেশি আর কি।
এখানে ইএস হচ্ছে আবিষ্ট তড়িৎচালক শক্তি। তাহলে এই অংশটাকে আমরা এটাকে মুখ্য কুণ্ডলী বা হচ্ছে প্রাইমারি কুণ্ডলী এবং হচ্ছে এটা হচ্ছে গৌণ কুণ্ডলী বা সেকেন্ডারি কুণ্ডলী বলা হয়। এটাকে আমি দিলাম হচ্ছে ই পি বা প্রাইমারি কুণ্ডলীর হচ্ছে তড়িৎচালক শক্তি এবং সেকেন্ডারি কুণ্ডলীর তড়িৎচালক শক্তি এখানে। তো একইভাবে এই প্রাইমারি কুণ্ডলীর তড়িৎচালক শক্তি আসে হচ্ছে দিক পরিবর্তী তড়িৎ উৎসের মাধ্যমে বা এসি তড়িৎ উৎসের মাধ্যমে। এখন এসি তড়িৎ উৎস কি? যে তড়িৎ তার দিক পরিবর্তন করতে পারে, যেমন এটা যদি একটা ওয়্যার হয়, যেমন তার হয়, এটা এ প্রান্ত এবং এটা যদি বি প্রান্ত হয়, এ থেকে বি এর দিকে যদি শুধু তড়িৎ প্রবাহিত হয়, তবে সেই তড়িৎকে বলা হয়ে থাকে ডাইরেক্ট কারেন্ট বা ডিসি কারেন্ট। কিন্তু যদি কোনো তড়িৎ এ থেকে ধরো এ এবং বি, এ থেকে বি এর দিকে গেল এবং আবার যদি বি থেকে এর দিকে আসতে পারে, অর্থাৎ সে দিক পরিবর্তন করতে পারে, এই ধরনের কারেন্টকে বলা হয়ে থাকে দিক পরিবর্তী কারেন্ট বা অল্টারনেটিং কারেন্ট, এসি বা অল্টারনেটিং কারেন্ট। আমি এই মুখ্য কুণ্ডলীতে যে তড়িৎচালক শক্তি যুক্ত করেছি সেটা হচ্ছে এসি তড়িৎচালক শক্তি উৎস, আর এর ফলে এই ইপি অর্থাৎ এখানে যে তড়িৎচালক শক্তি উৎপন্ন হবে ইপি, সেটা হচ্ছে দিক পরিবর্তনকারী তড়িৎচালক শক্তি। অর্থাৎ আমি যদি এটাকে এ দেই, বি, সি, ডি এবং এটা মুছে দেই, তাহলে দেখা যাবে যে কখনো এখানে বোঝার সুবিধার্থে আমি পি কিউ আর এস 4টা পয়েন্ট নিলাম। দেখা যাবে যে কখনো তো এই মুখ্য কুণ্ডলীতে তড়িৎ প্রবাহিত হবে পি থেকে কিউতে, কিউ থেকে যন্ত্রের ভিতর হয়ে আর থেকে এস এর ভিতরে, আবার পরবর্তী মুহূর্তেই এটা দিক তার পরিবর্তন করবে আর থেকে এস থেকে আর এর দিকে এবং আর থেকে যন্ত্রের ভিতর হয়ে কিউ এর দিকে এবং পরবর্তী মুহূর্তে দেখা যাবে আবার কিউ থেকে পি এর দিকে যাচ্ছে। অর্থাৎ এখানে যে তড়িৎচালক শক্তি বা তড়িৎ, সে হচ্ছে দিক পরিবর্তন করতে পারে। আমরা প্রাথমিক অবস্থাটা ধরে নেই, যদি সে পি থেকে কিউ, কিউ থেকে আর এবং আর থেকে এস এর দিকে যায়, তাহলে সলিনয়েডের ভেতরে এদিক থেকে প্রবেশ করবে এবং এদিকে বের হয়ে যাবে। যেদিক থেকে ইলেকট্রিসিটি প্রবেশ করবে সেদিকে সাউথ পোলের সৃষ্টি হবে, অর্থাৎ এদিকে সাউথ পোলের সৃষ্টি হবে, এবং যেদিক থেকে বের হয়ে যাবে সেদিকে নর্থ পোলের সৃষ্টি হবে। তাহলে দেখা যায় এখানে একটা ম্যাগনেটের সৃষ্টি হচ্ছে, এরকমের বড় ম্যাগনেটের। এরকম ম্যাগনেটের সৃষ্টি হচ্ছে। এখানে হচ্ছে সাউথ পোল, এখানে হচ্ছে নর্থ পোলের সৃষ্টি হচ্ছে। নিচের দিকে হচ্ছে নর্থ পোল, মুখ্য কুণ্ডলীটা মুছে দিয়ে এদিকে হচ্ছে নর্থ পোলের সৃষ্টি হচ্ছে। কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে সাউথ পোল এবং নর্থ পোল এই জিনিসটা কখন স্থায়ী না, কারণ আমি এখানে ইপি বা এখানে যে হচ্ছে তড়িৎচালক শক্তি দিয়েছি সেটা হচ্ছে দিক পরিবর্তী তড়িৎচালক শক্তি। তার ফলে পরবর্তী মুহূর্তে এটা আবার চেঞ্জ হয়ে যাবে। বলে রাখি, এসি তড়িৎচালক শক্তি প্রতি সেকেন্ডে 52 বার দিক পরিবর্তন করতে পারে। তাহলে দেখা যাচ্ছে যখন ইলেকট্রিসিটি এই ক্লকওয়াইজ ঘুরবে, অর্থাৎ এই বরাবর ঘুরবে, তখন এখানে সাউথ পোল এবং এখানে নর্থ পোল। কিন্তু যখন আবার এন্টি ক্লকওয়াইজ বা উল্টো দিকে ঘুরবে, তখন এখানে নর্থ পোলের সৃষ্টি হবে এবং এখানে সাউথ পোলের সৃষ্টি হবে। তাহলে দেখা যাচ্ছে যে এই আশেপাশের স্ফিয়ারের ভিতরে আশেপাশে এই তড়িৎচালক শক্তি বা তড়িৎ বলরেখার পরিবর্তন ঘটবে। যাচ্ছে যে এই যে সলিনয়েড, এর ভিতর থেকেও চৌম্বক বলরেখার পরিবর্তন ঘটতেছে। হয়তো তুমি চিন্তা করতেছো যে এই বলরেখা তো সরে যাচ্ছে না, তাহলে পরিবর্তন হবে কিভাবে? কথাটা হচ্ছে চৌম্বক বলরেখার পরিবর্তন হওয়া শুধু আসা যাওয়ার উপর নির্ভর করে না।
যদি কোনো একটা বলরেখার দিকের পরিবর্তন ঘটে, অর্থাৎ কখনো সেটা এই যদি দিকের এভাবে, আবার কখনো যদি উল্টো দিকে পরিবর্তন ঘটে, তাহলে এই সলিনয়েডের ভেতরেও দিকের পরিবর্তন ঘটবে, অথবা সলিনয়েডের ভেতরে আবিষ্ট তড়িৎচালক শক্তির উদ্ভব ঘটবে। আচ্ছা, আবার একটু সহজ করে বোঝাই। প্রাথমিক অবস্থায় এটা হচ্ছে মুখ্য কুণ্ডলী এবং এটা হচ্ছে গৌণ কুণ্ডলী। মুখ্য কুণ্ডলী কেন? এর কারণ হচ্ছে মুখ্য কুণ্ডলীতে দিক পরিবর্তী তড়িৎচালক শক্তি ব্যবহার করা হয়েছে এবং গৌণ কুণ্ডলীতে এরকমের কোনো তড়িৎচালক শক্তি ব্যবহার করা হয় নাই। ওকে, যেহেতু আমি মুখ্য কুণ্ডলীতে ব্যবহার করেছি তড়িৎচালক শক্তি, তাহলে যখন সে ক্লকওয়াইজ ঘুরবে, অর্থাৎ পি থেকে কিউ, কিউ থেকে আর, আর থেকে এস হয়ে যাবে, তখন এদিক থেকে ইলেকট্রিসিটি প্রবেশ করবে, অর্থাৎ এই সময় এই সলিনয়েডটা একটা চৌম্বকের ন্যাচারণ করবে এবং সেই ক্ষেত্রে উপরের দিকে, অর্থাৎ যেহেতু এখান থেকে ইলেকট্রিসিটি প্রবেশ করতেছে, তো এখানে সাউথ পোলের সৃষ্টি হবে, নিচের দিকে নর্থ পোলের সৃষ্টি হবে। আর আমরা জানি নর্থ থেকে সাউথের দিকে সবসময় চিহ্ন থাকবে রকমের, এভাবে চিহ্ন থাকবে, নর্থ থেকে সাউথের দিকে ডাইরেক্টেড থাকবে তড়িৎ চৌম্বক বলরেখার চিহ্ন। ওকে, যখনই এই ইলেকট্রিসিটির দিক পরিবর্তন ঘটবে, অর্থাৎ এস থেকে আর, আর থেকে কিউ, কিউ থেকে পিতে যাবে, তখন এই অংশে হবে সাউথ সাইড এবং এই অংশে হবে নর্থ সাইড অথবা নর্থ পোল। ওকে, তখন এটার দিক পরিবর্তন ঘটবে, অর্থাৎ আমরা জানি নর্থ থেকে সাউথের দিকে যাবে, তখন কি হবে? এটা মুছে দিতে হবে, অর্থাৎ নর্থ থেকে সাউথের দিকে, নর্থ থেকে সাউথের দিকে এটা মুছে দিতে হবে। তো দেখা যাচ্ছে যে এই বারবার চেঞ্জ হওয়ার ফলে এই যে একটা সলিনয়েড, এই সলিনয়েডের ভেতরেও চৌম্বক বলরেখার পরিবর্তন ঘটতেছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে চৌম্বক বলরেখার দিকের পরিবর্তন ঘটতেছে বারবার, এবং এর ফলে যে কাজটা হবে, এই সলিনয়েডের ভেতরে বারবার চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হওয়ার কারণে এর ভেতরে একটা আবিষ্ট তড়িৎচালক শক্তির উদ্ভব ঘটবে এবং আবিষ্ট তড়িৎচালক শক্তি এর ভিতরে ইলেকট্রিসিটি উৎপন্ন করবে। এবং যদি আমি এখানে একটা গ্যালভানোমিটার রাখি, সহজ কথা, তাহলে এই গ্যালভানোমিটারের ভিতরে বিক্ষেপ দিবে, অর্থাৎ এই যে একটা বদ্ধ কুণ্ডলী ছিল, বদ্ধ কুণ্ডলীর ভিতরে কোনো তড়িৎচালক শক্তি নেই, তারপর এটার ভিতরে থাকা একটা কাটা বিক্ষেপ দিয়ে উঠবে। তুমি যদি এখানে একটা বাল্ব যুক্ত করো, সে বাল্ব জ্বলে উঠবে, কোনো ব্যাটারি বা কোনো তড়িৎচালক শক্তি, কোনো তড়িৎ উৎসের সংযোগ ছাড়াই বাল্ব জ্বলে উঠবে। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই প্রতি মুহূর্তে এর ভিতরে ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তন হওয়ার কারণ। ওকে, আচ্ছা, ওকে। তো এখন এই ট্রান্সফরমার সম্পর্কিত সূত্র আছে। তার আগে ট্রান্সফরমার কয় রকমের? ট্রান্সফরমার হচ্ছে দুই রকমের ট্রান্সফরমার। একটাকে হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার, একটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। আমরা এখানে লিখে ফেলি স্টেপ আপ, নাম্বার 1 স্টেপ আপ ট্রান্সফরমার, একটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। দুই রকমের ট্রান্সফরমার। স্টেপ আপ ট্রান্সফরমার কোনটা? স্টেপ আপ ট্রান্সফরমার হচ্ছে সহজভাবে যেইটা লো ভোল্টেজকে হাই ভোল্টেজ রূপান্তর করে, আর স্টেপ ডাউন ট্রান্সফরমার হাই ভোল্টেজকে লো ভোল্টেজে রূপান্তর করে। তাহলে সংক্ষেপে যে কথাটা বলবো, স্টেপ আপ ট্রান্সফরমার কোনটা? যেই ট্রান্সফরমার উচ্চ নিম্ন স্টেপ আপ ট্রান্সফরমার হচ্ছে তো পর্যাবৃত্ত নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করে, এবং স্টেপ ডাউন ট্রান্সফরমার হচ্ছে যেই ট্রান্সফরমার পর্যাবৃত্ত লো ভোল্টেজে রূপান্তর করে, তাকে বলা হয়ে থাকে স্টেপ ডাউন ট্রান্সফরমার। ওকে, এখন স্টেপ আপ ট্রান্সফরমার এবং স্টেপ ডাউন ট্রান্সফরমারের চিত্রের ভিতরে কিছুটা পার্থক্য আছে। চিত্রের ভিতরে স্টেপ আপ ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলী, এটার আমরা স্টেপ আপ ট্রান্সফরমার সম্পর্কে একটু বলি।
হ্যাঁ, স্টেপ আপ ট্রান্সফরমারে যে বৈশিষ্ট্যগুলো থাকবে সেটা হচ্ছে এটা হচ্ছে গৌণ কুণ্ডলী এবং এটা হচ্ছে মুখ্য কুণ্ডলী। মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা কম থাকবে এবং গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা বেশি থাকবে। তাহলে আমরা এটা এখানে লিখে দিই, এটা হচ্ছে মুখ্য কুণ্ডলী। মুখ্য কুণ্ডলী, ওকে। এবং এটা হচ্ছে গৌণ কুণ্ডলী। স্টেপ আপ ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীতে পাক সংখ্যা কম থাকবে এবং গৌণ কুণ্ডলীতে পাক সংখ্যা বেশি থাকবে। তাহলে এটা হচ্ছে একটা স্টেপ আপ ট্রান্সফরমার। অন্যদিকে স্টেপ ডাউন ট্রান্সফরমার কোনটা? স্টেপ ডাউন ট্রান্সফরমার হচ্ছে এইটাকে যদি আমি উল্টায়া দিই, অর্থাৎ যেই ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীতে পাক সংখ্যা বেশি থাকবে এবং গৌণ কুণ্ডলীতে পাক সংখ্যা কম থাকবে তাকে বলা হবে স্টেপ ডাউন ট্রান্সফরমার। ওকে, আচ্ছা। অর্থাৎ সংজ্ঞা দুইভাবে দেওয়া যেতে পারে। এখন আসা যাক হচ্ছে ট্রান্সফরমারের সূত্রাবলী। আমরা জানি কোনো একটা সার্কিটে তড়িতের বিষয়গুলো যুক্ত থাকলে কতগুলো জিনিস যুক্ত থাকে হচ্ছে ভোল্টেজ, ভি দ্বারা হচ্ছে ভোল্টেজ যুক্ত থাকে, ভোল্টেজ ভি, তড়িৎ প্রবাহ, আই, এবং তড়িৎকে প্রবাহিত করতে হলে তড়িৎচালক শক্তি। ই, এই তিনটা জিনিস থাকতেই হবে। কোনো একটা তারের ভিতর থেকে যখন ইলেকট্রিসিটি প্রবাহিত হয় তখন মোটামুটি এই কটা জিনিস থাকে, অথবা কোনো একটা সার্কিটের ভিতর থেকে ভিতর দিয়ে যখন ইলেকট্রিসিটি প্রবাহিত হয় তখন এই তিনটা জিনিস মোটামুটি থাকবে। তো যদি মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ হয়, যদি মুখ্য কুণ্ডলীর তো এবার সূত্রগুলো কমপ্লিট করা হলো। যদি আমরা জানি কোনো একটা সার্কিটে যখন ইলেকট্রিসিটি প্রবাহিত হয় তখন মোটামুটি এই কয়টা বিষয় জড়িত থাকে: ভোল্টেজ, তড়িৎ প্রবাহ, তড়িৎচালক শক্তি, এই তিনটা ম্যাটার জড়িত থাকে। এখন যদি মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ, অর্থাৎ এটা হচ্ছে এইখানে যদি ইলেকট্রিসিটি পরিবাহিত হইতে হইলে ভোল্টেজের দরকার আছে। যদি এইখানে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ যদি হয় ভিপি, তড়িৎ প্রবাহ যদি হয় আইপি, এবং তড়িৎচালক শক্তি যদি হয় ইপি, এবং পাক সংখ্যা যদি হয় এনপি, আমরা গুনলাম 1 2 3 4 5 6, এখানে 6টা পাক সংখ্যা, অর্থাৎ এনপি এর মান 6। আচ্ছা, এবং গৌণ কুণ্ডলী, এটা হচ্ছে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ যদি হয় ভিএস, যদি এখানের ভোল্টেজ যদি হয় ভিএস, তড়িৎ প্রবাহ যদি পাওয়া যায় আইএস, এবং তড়িৎচালক শক্তি অর্থাৎ এটা হচ্ছে ইএস, এবং পাক সংখ্যা এনএস, যেমন এখানে পাক সংখ্যা আছে, এখানে 10-12টার মতো পাক সংখ্যা আছে, এনএস হয়। তবে এগুলোর ভিতরে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা বা সূত্র আছে, দুইটা যদি হয় তাহলে এরা এই নাম্বার 1 এবং নাম্বার 2 সূত্রের মাধ্যমে সম্পর্কিত, এবং এই দুইটা সূত্রকে কম্বাইন করে তৃতীয় একটা সূত্র প্রস্তুত করা যায়। ওকে, বিভিন্ন গাণিতিক সমস্যায় এই সূত্রগুলো ইউজ করে গাণিতিক সমস্যা সমাধান করা যায়। যেমন বেশিরভাগ সময় দেখা যায় তিনটা ডিজিট দেওয়া থাকে, একটা ডিজিট বের করতে হয়। যেমন পি দিয়ে বোঝানো হয়েছে বেশিরভাগ সময় এখানে কিন্তু প্রাইমারি, এবং এখানে এস দ্বারা সেকেন্ডারি। প্রাইমারি মানে হচ্ছে মুখ্য, এস দ্বারা সেকেন্ডারি মানে হচ্ছে গৌণ। ওকে, অর্থাৎ প্রাইমারি যে কুণ্ডলী তার যদি তড়িৎচালক শক্তি এবং সেকেন্ডারি কুণ্ডলীর তড়িৎচালক শক্তি যদি দেওয়া থাকে এবং যদি বলা থাকে যে এই পাশে অর্থাৎ মুখ্য কুণ্ডলীতে কী পরিমাণ পাক সংখ্যা আছে, তাহলে আমি তিনটা ক্যালকুলেট করে এনএস এর মান বের করতে পারবো। এনএস কোনটা? এনএস হচ্ছে গৌণ যে কুণ্ডলী আছে তার পাক সংখ্যা। ওকে, আচ্ছা, নেক্সট ক্লাসে এটা সম্পর্কিত আমরা ম্যাথমেটিক্যাল টার্মস দেখব। ওকে।